আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিন্ধুরনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাতিগঞ্জ আলামিয়া। আমি সিন্ধুরনা অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় ভালো আছো, তোমরা নিশ্চয়ই লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো, কিন্তু তার মধ্যে আমি তোমাদের সাথে যে আজকে ক্লাসটি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি, গেল দিনেও আমি যে ক্লাসটি আপলোড করছিলাম তার মধ্যে আজকে যে ক্লাসটি আপলোড করতেছি নবম দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান এবং ষষ্ঠ অধ্যায়। আমার কিছু কথা না বললেই নয় যদি যে ষষ্ঠ অধ্যায়টাতে আমি অনেক ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো অনেক বোর্ডের প্রশ্ন সলিউশন করে দিয়েছি। তার মধ্যেই দেখা যায় ষষ্ঠ অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই ষষ্ঠ অধ্যায়ে আমরা যদি বিবেচনা করতে যাই, বিগত বোর্ডগুলোকে যদি ফলো করতে যাই, দেখা যায় প্রতিটা বোর্ডেই ষষ্ঠ অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন আসছে। এই জন্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ষষ্ঠ অধ্যায়ে জানো যে কিছু কিছু ম্যাথমেটিক টার্ম আছে, যে টার্মগুলোকে অনেকেই দেখা যায় ভয় মনে করে। আমি মনে করি কিছুই না এগুলো। সবচেয়ে রসায়নের সবচেয়ে সোজা অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় আমার দৃষ্টিকোণ থেকে। যদি তোমরা একটু সুদৃষ্টিতে আমার ভিডিওটি লক্ষ্য করো, তাইলে তোমরা বুঝতে পারবা যে ষষ্ঠ অধ্যায় এত সোজা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যৌগ মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। আমরা কিভাবে শতকরা সংযুক্তি নির্ণয় করব এটা নির্ধারণ করব। যৌগের স্থূল সংকেত নির্ণয় করব। যৌগের আণবিক স্থূল সংকেত থেকে আমরা কিভাবে আণবিক সংকেত বের করে এটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছু বোর্ডেই লিখে রেখেছি যেটা সুবিধার জন্য, যে শতকরা সংযুক্তি নির্ণয় করতে গেলে কি লাগবে। শতকরা সংযুক্তি নির্ণয় করতে গেলে মৌলের পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা এবং গুণন 100 ভাগ ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। আমরা যদি ধরে নেই সালফারিক অ্যাসিড H2SO4, এই সালফারিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। সালফারিক অ্যাসিডের আণবিক ভর সালফারিক অ্যাসিডের আণবিক ভর হলো হাইড্রোজেন 1 গুণন 2 যোগ সালফার 32 যোগ অক্সিজেন 16 গুণন 4। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনে যাই 1 গুণন 2 যোগ 32 যোগ 4 × 64 98। আমরা আণবিক ভর পাইছি, সালফারিক অ্যাসিডের আণবিক ভর পাইছি। এই 98 গ্রাম সালফারিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কত গ্রাম, সালফার কত গ্রাম, অক্সিজেন কত গ্রাম আছে, আমরা এটা বের করব। আজ কিভাবে বের করব? যে আমরা সূত্রে জেনেছি যে মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা গুণন 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। যে হাইড্রোজেনের চিন্তা করি আমরা, ঠিক আছে, হাইড্রোজেন কত পাই? হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেন 1 গুণন 2, দুইটি পরমাণু আছে, এই দুইটি পরমাণু আছে 2 গুণন 100 ভাগ 98। 200 ভাগ 98 2.04%। তারপরে সালফার
সালফার হচ্ছে পরমাণু সংখ্যা 1 গুণন পারমাণবিক ভর 32 গুণন 100 ভাগ 98 3200 ভাগ 98 3200 ভাগ 98 65.65%, 32.65। তারপরে অক্সিজেন বের করব। অক্সিজেনের পরমাণু সংখ্যা 4 গুণন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গুণন 100 ভাগ 98 1600 ভাগ 98 64.69 হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো আমরা পার্সেন্টেজ গুলো বাই করছি। এইগুলো হচ্ছে কোন যৌগের বা কোন যৌগের শতকরা সংযুক্তি। যেমন হাইড্রোজেন ছিল 2%, 2.4%, সালফার ছিল 32.65%, অক্সিজেন ছিল 65.69%। আমরা এটা শতকরা সংযুক্তি নিয়ে আসছি। আমরা এখন যদি আরেকটা एग्जांपल হিসেবে নিয়ে আসি যে সাবানের শতকরা সংযুক্তি কত। সাবানের শতকরা সংযুক্তি সাবানের শতকরা সংযুক্তি বের করব 35 COONA। এই যে শতকরা সংযুক্তি আমরা বাই করতে যাই, আমরা এর আগে দেখছিলাম সালফারিক অ্যাসিডের শতকরা সংযুক্তি বাই করছি, সালফারের শতকরা সংযুক্তি। এইখানে মোল কয়টা আগে দেখতে হবে যে কার্বন একটা, হাইড্রোজেন একটা, আবার কার্বন দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন। এই যৌগটার আণবিক ভর বের করে নিই আমরা। যৌগটি কার্বন হচ্ছে 12 গুণন 16, 12 গুণন 17 যোগ হাইড্রোজেন 35 যোগ কার্বন 12 যোগ অক্সিজেন 16 যোগ অক্সিজেন আবার 16 যোগ সোডিয়াম 23। 306। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাবানের সংকেতের আণবিক ভর বের করছি। এখন এই 306 গ্রাম যে আছে আণবিক ভর, তার মধ্যে কার্বন কতটুকু, হাইড্রোজেন কত পার্সেন্ট, আবার সোডিয়াম কত পার্সেন্ট, আবার অক্সিজেন কত পার্সেন্ট, 4টা মোল। আমাদের এখানে যদিও 5টা মোল আছে, কিন্তু 4টা মোলের সংযুক্তি করতে হবে। কিন্তু আমরা 4টা মোলের সংযুক্তি কিভাবে বের করব? মুছে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। যদি কার্বনের চিহ্ন হয়, কার্বন সময় কার্বন কয়টা? 17 1 18, 18 গুণন 12 গুণন 100 ভাগ 306। তারপরে হাইড্রোজেন পারমাণবিক ভর 1 গুণন পরমাণু সংখ্যা 35 গুণন শতকরার জন্য 100 ভাগ 306। তারপরে অক্সিজেন পরমাণু সংখ্যা 2
দুইটি অক্সিজেন ছিল, এখানে 2 গুণন 16 পারমাণবিক ভর 16 গুণন শতকরা 100 ভাগ 306। তারপরে সোডিয়াম খুব ভালো, সোডিয়ামের অণুর সংখ্যা দেওয়া নেই, ধরে নিতে হবে একটা অণু আছে 1 গুণন 23 গুণন 100 ভাগ 306। আমরা এগুলো হিসাব করলে প্রিয় শিক্ষার্থীরা আমরা মান পাই দেবো, তোমরা ক্যালকুলেশন করে নিও। পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানছো যে আমরা যৌগের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যৌগ থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করব। যৌগ থেকে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমরা এর আগে একটা উদাহরণ লিখছিলাম, আবার উদাহরণ নিয়ে আসি। যেমন সালফারিক অ্যাসিড, এর স্থূল সংকেত নির্ণয় করতে হবে। কিন্তু স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আগে একটু জিনিসই জানতে হবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত কাকে বলে। স্থূল এবং আণবিক সংকেতটি কি একটা উদাহরণ দেখি। যেমন বেনজিন দেখেছি, সবাই বেনজিনের সংকেত C6H6, এটাকে কি লেখা যায়? 6 দিয়ে যদি ভাগ করি আমরা CH পাওয়া যাবে। আবারও যদি ইমাজিনারি ধরে যাই যে ইথেন 26H2, এটাকে 2 দিয়ে ভাগ করলে CH পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো কোন যৌগে একাধিক যৌগের আণবিক সংকেত ভিন্ন, স্থূল সংকেত একই। আমরা যদি প্রথমে চিন্তা করি স্থূল সংকেত হচ্ছে কোন যৌগের সঠিক অনুপাত, কোন যৌগের আণবিক সংকেত হচ্ছে কোন যৌগের সঠিক অনুপাত, আর স্থূল সংকেত হচ্ছে কোন যৌগের সরল অনুপাত। যে সরল অনুপাত বলতে এইখানে অণু বা পরমাণু সংখ্যা কিছুই দেওয়া থাকবে না, এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। আর আণবিক সংকেতে সঠিক অনুপাত, এটা দিয়া একটা যৌগের সঠিক অনুপাত নির্ণয় করা যাবে। যেমন বেনজিনের C6H6, এদের অনুপাত হচ্ছে 1:1। আমরা আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয় করব। সালফারিক অ্যাসিডের পারমাণবিক ভর বা আণবিক ভর বাই করে নেই। এর আণবিক ভর হচ্ছে 1 গুণন 2 যোগ 32 সালফার গুণন 16 গুণন 4 98। যে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই যৌগটিকে পারমাণবিক ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন হাইড্রোজেন চিন্তা করি, হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভরের সংখ্যা 1 ভাগ হচ্ছে 98, অণু সংখ্যা 2। আমরা ক্যালকুলেশন করি। পরমাণু ভর হচ্ছে 2, 1 গুণন 2 দেখো যে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে গেলে হাইড্রোজেনের চিন্তা করে যদি হাইড্রোজেন যদি চিন্তা করি যে এইখানে প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস জানতে হবে যে হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে এবং অক্সিজেন কত পার্সেন্ট পাইছিলাম আমরা সালফারিক অ্যাসিড থেকে, এটাকে চিন্তা করতে হবে। সালফারিক অ্যাসিড যেমন হাইড্রোজেন পাইছিলাম আমরা 2.404
সালফার পাইছিলাম আমরা 32.65, আবার অক্সিজেন পাইছিলাম আমরা 65.63। এই পার্সেন্টগুলো পাইছিলাম আমরা শতকরা সংযুক্তির ক্ষেত্রে। শতকরা সংযুক্তির ক্ষেত্রে এই পার্সেন্টগুলো আমাদের ব্যবহার করতে হবে। যে হাইড্রোজেনের চিন্তা যদি করি আমরা, এই যত পার্সেন্ট দেওয়া থাকবে এইগুলো প্রশ্ন দেওয়া থাকবে, এই পার্সেন্টগুলো প্রশ্ন দেওয়া থাকবে যে হাইড্রোজেন আছে 2.04 ভাগ 1, পারমাণবিক ভর 1 2.04। আবার সালফার দেওয়া ছিল 32.65, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 1.04। অক্সিজেন দেওয়া ছিল কত 65.63 ভাগ, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16 0.8। এই যে পার্সেন্টগুলো পাইছি আমরা, প্রথমে করছি কি পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। এখন দেখো সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটি, সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটি, তিনটে মানের মধ্যে এই মানটি। সবচেয়ে ক্ষুদ্রতম মান দ্বারা সব মানগুলোকে ভাগ দিতে হবে। দেখো হাইড্রোজেন 2.04 ভাগ 1.04 সমান 2। সালফার ছিল 1.04 ভাগ 1.04 সমান 1। অক্সিজেন কত ছিল 4.08 ভাগ ক্ষুদ্রতম মান 1.04 সমান 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মান পাইছি। যেমন হাইড্রোজেনকে ক্ষুদ্রতম দ্বারা মান ভাগ করলে দেখা যায় 2 পাওয়া যাবে, আবার সালফারকে ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে, এবং অক্সিজেনকে ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করলে 4 পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব। কিভাবে স্থূল সংকেতটি, স্থূল সংকেতটি স্থূল সংকেত সমান হাইড্রোজেন কত, হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। এটাকে এভাবে লিখতে পারি আমরা 2SO4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সালফারিক অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করা শিখছি। আমরা সালফারিক অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই, আমি আরেকবার রিভিউ করছি, তোমরা একটু মনোযোগ দাও, যে অবশ্যই যে মোলটার স্থূল সংকেত নির্ণয় করব এটার অবশ্যই আণবিক ভর বাইর করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয়তে যে শতকরা সংযুক্তিগুলো দেওয়া থাকবে এটাকে আণবিক ওই মোলের আণবিক ভর দ্বারা আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন হাইড্রোজেন দেখছিলাম আমরা, শতকরা সংযুক্তি দেওয়া ছিল 2.04%, এটাকে পারমাণবিক ভর হাইড্রোজেনের এটা দিয়ে ভাগ করে বেরিয়েছে আমাদের 0.04%। তারপরে সালফারিক অ্যাসিডের এবার বের করছি 1.04%, অক্সিজেনের বের করছি আমরা 4.08%। এখন স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, যেমন এর ক্ষুদ্রতম মান, যে মানটা যোগ পেরেছি মৌলগুলোর ক্ষুদ্রতম মান দিয়ে সবগুলো মৌলকে ভাগ করতে হবে। যেমন হাইড্রোজেনকে করছি আমরা, এর ক্ষুদ্রতম মান হচ্ছে কত, সবচেয়ে ক্ষুদ্রতম মান 1.04%। এই 1.04% যে হাইড্রোজেনকে ভাগ করছি বেরিয়েছে 2, আবার 1.04% দিয়ে সালফারেরকে আবার ভাগ করে বেরিয়েছে 1, আবার 1.04% দিয়ে অক্সিজেনকে ভাগ করলে মান বেরিয়েছে কত, 4। তাই আমার স্থূল সংকেতটি হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে 2,
সালফার হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 4। তাহলে স্থূল সংকেত কি লিখতে পারি? H2S1 লেখার দরকার হয় না, তারপরে O4 সালফারিক অ্যাসিড। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থূল সংকেত নির্ণয় করছি, এখন আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব? আমরা আণবিক সংকেত নির্ণয়ের দিক দিয়ে যাচ্ছি। আমরা আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই আমরা এর আগের ভিডিওতেই দেখেছি আমরা আণবিক সংকেতের একটা সূত্র। এই আণবিক সংকেত সূত্রটা, আণবিক সংকেত সময় সমান আণবিক সংকেত সময় সমান স্থূল সংকেত গুণন n। n সমান সমান আমরা কি লিখতে পারি? n সমান সমান লিখতে পারি আণবিক সংকেত ভাগ হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। আণবিক সংকেতের স্থূল সংকেতের আণবিক ভর, আণবিক সংকেতের ভর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ নিয়ে আসতে পারি। যেমন অক্সিজেন ছিল প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা যেমন হাইড্রোজেনের একটা এখানে উদাহরণ নিয়ে আসতে হবে। যদি হাইড্রোজেনের শতকরা সংশ্লিষ্ট ছিল 4 যে হাইড্রোজেনের ছিল, হাইড্রোজেন সমান 7.93%, কার্বন ছিল 91.31%। এই দুটো থেকে আমরা কিভাবে আণবিক সংকেত নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থূল সংকেত নির্ণয় করার সময় যেন আমরা দেখেছিলাম যে সবচেয়ে যে শতকরা সংখ্যাটি ছিল এইটাতে আণবিক ভর দ্বারা ভাগ করছিলাম। আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করতে যাই, হাইড্রোজেনকে আণবিক দ্বারা ভাগ করতে যাই 7.93 ভাগ কত 1 সমান 7.93%। আবার যদি কার্বনকে চিন্তা করি, কার্বন কত দেওয়া ছিল 92.31 ভাগ 12, কার্বন ভর 12। ক্যালকুলেশন করে দেখি, 92.71 ভাগ পারমাণবিক ভর 12, 7.69 প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে বলছিলাম যে স্থূল সংকেত নির্ণয় করার সময় সবচেয়ে ক্ষুদ্রতম মান দিয়ে আমরা ভাগ করব। ক্ষুদ্রতম মান, হাইড্রোজেনের ক্ষুদ্রতম মান দুটো মানেই সমান, আমাদের দুটো মানেই সমান। এখন একটা মান দিয়ে আমরা ভাগ করতে পারবো, 7.69 ভাগ 7.69 সমান 1। কার্বন 7.69 ভাগ 7.69 সমান 1। তাই স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেতটি CH। প্রিয় শিক্ষার্থীরা,
যে স্থূল সংকেত একটা পাইছি আমার কি দেওয়া ছিল আণবিক সংকেতের ভর। আণবিক সংকেতের ভর অবশ্যই একটা বইয়ে দেওয়া থাকবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে। যে আমরা যদি এটার আণবিক সংকেতের ভর ধরে নেই আণবিক সংকেতের ভর, আণবিক সংকেতের ভর দেওয়া ছিল 78। একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মনে রাখো, যদি কোনো প্রশ্নে আণবিক সংকেতের ভর দেওয়া থাকবে 78 বা যে কোনো একটা মান দেওয়া থাকে, এটাকে এভাবে না দিয়ে প্রশ্নটাকে একটু পেছানো দিতে পারে প্রিয় শিক্ষার্থীরা। যেমন আণবিক সংকেতের ভর না দিয়ে বাষ্প ঘনত্ব দিতে পারে। বাষ্প ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব গুণন 2 সমান আণবিক ভর। প্রিয় শিক্ষার্থীরা, বাষ্প ঘনত্ব গুণন 2 সমান আণবিক সংকেতের ভর। এটা দেখে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। বাষ্প ঘনত্ব গুণন 2 সমান আণবিক সংকেতের ভর। এখানে দেওয়া ছিল আণবিক সংকেত সরাসরি দেওয়া ছিল, এজন্যই আমরা একটু মুছে দেই প্রিয় শিক্ষার্থীরা। স্থূল সংকেতের আণবিক ভর বের করতে হবে। আমার সূত্র ছিল স্থূল সংকেতের আণবিক ভর CH এর আণবিক ভর বের করি আমরা। C12 যোগ 1 সমান 13। আর আণবিক সংকেতের ভর দেওয়া ছিল, আণবিক সংকেতের ভর দেওয়া ছিল 78। এখন আমার সূত্র n সমান 78 ভাগ কত 13, মান বেরাবে 78 ভাগ 30 সমান 6। স্থূল সংকেত কি ছিল CH। এখন স্থূল সংকেতের জায়গায় যদি আমরা 6 বসাই বা আণবিক সংকেত n সমান যদি আণবিক সংকেত সমান CH টু দি পাওয়ার n, CH টু দি পাওয়ার n যদি হয় CH n এর মান 6, তাহলে C6H6। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা আণবিক সংকেত কিভাবে বের করছি? আণবিক সংকেত বের করতে গেলে আণবিক সংকেত সমান স্থূল সংকেত গুণন n সমান আমরা বের করছি আণবিক ভর। আণবিক সংকেতের ভর অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, আর স্থূল সংকেত আমরা ভর বের করব। যে স্থূল সংকেতের আমরা ভর যেমন বের করছিলাম কার্বন 12, হাইড্রোজেন 1 সমান 13, n সমান আমরা 6 মান বের করছি। যে প্রিয় শিক্ষার্থীরা, আণবিক সংকেত সমান স্থূল সংকেত গুণন n এর মান ছিল 6 বসে দিলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে জিনিস কটা শিখছি, যৌগের শতকরা সংযুক্তি নির্ণয়, যৌগের স্থূল সংকেত নির্ণয়, যৌগের আণবিক সংকেত নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে ট্রাই করো। যদি আবার কোথাও সমস্যা ফেস করো তাহলে আমাকে আমার আপলোড দেওয়া পেজটাতে লাইক করো অথবা কমেন্ট করো যে এই জায়গাটা স্যার বুঝতে পারি নাই, আমি চাবো আরো তোমাদেরকে ওই জিনিসগুলো বুঝে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। আজকের জন্য এ পর্যন্তই। খোদা হাফেজ।